প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে ক্লাসিক্যাল মডেলের আমরা দ্বিতীয় ক্লাস নিয়ে আমরা আলোচনা করব। ইতিপূর্বে আমরা ক্লাসিক্যাল মডেলের প্রথম ক্লাস আমরা আলোচনা করেছি যে প্রথম ক্লাসে আমরা শ্রমবাজার কিভাবে ভারসাম্য অর্জিত হয়, কিভাবে পূর্ণনিয়োগ অর্জিত হয় সেটা আলোচনা করা হয়েছে। আজকে আমরা আলোচনা করব সেই নিয়োগ হতে কিভাবে উৎপাদনটা নির্ধারিত হয়। আমরা জানি উৎপাদন y এটা ফাংশন অফ n, অর্থাৎ উৎপাদনটা কার উপর নির্ভরশীল? উৎপাদনটা নিয়োগের উপর নির্ভরশীল। এবং আমরা জানি এই নিয়োগের পরিমাণ যদি বাড়ে তাহলে উৎপাদন বাড়বে, এই নিয়োগের পরিমাণটা যদি কমে উৎপাদন কমবে। অর্থাৎ উৎপাদনটাকে যদি আমরা এই নিয়োগের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা গ্রেটার দেন 0 পাবো। কেন গ্রেটার দেন 0 পাবো? কারণ আমরা দেখেছি নিয়োগ বাড়লে উৎপাদন বাড়ে, নিয়োগ কমলে উৎপাদন কমে, অর্থাৎ নিয়োগের সাথে উৎপাদনের একইমুখী সম্পর্ক, এই জন্য এটা গ্রেটার দেন 0 হয়েছে। যেহেতু একইমুখী সম্পর্ক সেহেতু আমরা বলতে পারি যে আমাদের উৎপাদন রেখা এটা ডান দিকে ঊর্ধ্বগামী হবে, ডান দিকে ঊর্ধ্বগামী হবে। এবং আমরা জানি যে এদিকে যদি আমরা নিয়োগ ধরি আর এদিকে যদি আমরা উৎপাদন ধরি, এটা হচ্ছে আমাদের উৎপাদন রেখা, y it is function of n, নিয়োগের উপর নির্ভর করে। আমাদের নিয়োগের পরিমাণ যদি ON1 হয় তাহলে উৎপাদনের পরিমাণ হবে OY1। আমাদের নিয়োগের পরিমাণ যদি ON2 হয় উৎপাদনের পরিমাণ হবে OY2। অর্থাৎ এই নিয়োগের পরিমাণ বাড়ার সাথে সাথে উৎপাদনের পরিমাণটা বাড়ে, এই উৎপাদন রেখা অনুযায়ী। উৎপাদন OY1, উৎপাদন OY2। এই উৎপাদনটা হচ্ছে আমাদের প্রকৃত জাতীয় আয়, এই উৎপাদনটা হচ্ছে আমাদের প্রকৃত জাতীয় আয়। এখন আমরা গত ক্লাসে আলোচনা করেছি ক্লাসিক্যাল মডেলে নিয়োগ কিভাবে নির্ধারিত হয়। এখন আজকে আমরা এই চিত্র পেয়েছি, গত ক্লাসে পেয়েছিলাম এই চিত্র। এই চিত্রের সাথে এখন আমি এই চিত্রটা যোগ করলাম উপরে। এখানে আমরা নিয়োগের পরিমাণ ধরেছি, এখানে আমরা প্রকৃত মজুরি ধরেছি। এটা হচ্ছে শ্রমের চাহিদা রেখা, এটা হচ্ছে শ্রমের যোগান রেখা। পরস্পর কোথায় ছেদ করেছে? E0 বিন্দুতে ছেদ করেছে। কোথায় ছেদ করেছে? E0 বিন্দুতে ছেদ করেছে, E0 বিন্দুতে। তাহলে এই E0 বিন্দুতে ছেদ করার কারণে আমাদের শ্রমবাজারে প্রকৃত মজুরি নির্ধারিত হয়েছে OWI P0 এবং ভারসাম্য নিয়োগ নির্ধারিত হয়েছে ON0। এই ON0 হচ্ছে পূর্ণ নিয়োগ। উপরের চিত্রে আমরা ঠিক এদিকে নিয়োগ ধরেছি ভূমি অক্ষে, লম্ব অক্ষে আমরা উৎপাদন বা প্রকৃত জাতীয় ধরেছি। আমরা শ্রমবাজারে পূর্ণ নিয়োগ ON0 পেয়েছি। এই ON0 নিয়োগে আমাদের এই F0 বিন্দুতে আমাদের উৎপাদন বা প্রকৃত জাতীয় আয় OY0 নির্ধারিত হয়েছে।
এবং আমরা বলতে পারি আমাদের এই ও ওয়াই নট জাতীয় আয় এটা হচ্ছে পূর্ণ নিয়োগ স্তরের জাতীয় আয়। এখন যদি ক্লাসিক্যাল মডেলে প্রকৃত মজুরি যদি W/P1 হতো, তাহলে শ্রমের যোগান রেখা অনুযায়ী শ্রমের যোগানের পরিমাণ E2 বিন্দু অনুযায়ী শ্রমের যোগানের পরিমাণ হতো ON2 এবং W/P1 প্রকৃত মজুরিতে শ্রমের চাহিদা রেখা অনুযায়ী E1 বিন্দু অনুযায়ী চাহিদা নির্ধারিত হতো ON1। শ্রমের যোগান ON2, চাহিদা ON1। শ্রমিক নিয়োগ পাবে শ্রমের চাহিদা অনুযায়ী ON1 পরিমাণ শ্রমিক নিয়োগ পাবে। এক্ষেত্রে ON1 পরিমাণ শ্রমিক নিয়োগ পেলে উৎপাদন রেখার F1 বিন্দু অনুযায়ী আমাদের উৎপাদন বা প্রকৃত জাতীয় আয় হবে OY1। তবে OY1 জাতীয় আয়টা প্রকৃত উৎপাদনটা ON1 নিয়োগ মানে নিচে চিত্র ON1 নিয়োগের সাথে রিলেটেড, যেখানে বেকারত্ব হচ্ছে N1N2, বেকারত্ব হচ্ছে N1N2, কারণ এই উৎপাদনটা প্রকৃত মজুরি W/P1 এর সাথে রিলেটেড, যেখানে ON2 পরিমাণ শ্রমিক কাজ করতে ইচ্ছুক, শ্রমের চাহিদা অনুযায়ী কাজ পাচ্ছে ON1, আমার N1N2 পরিমাণ শ্রমিক কি রয়েছে, বেকার রয়ে গেছে। তাহলে আমরা বলতে পারি যে OY0 উৎপাদনটা পূর্ণ নিয়োগ ON0 এর সাথে রিলেটেড এবং OY1 পরিমাণ উৎপাদনটা অপূর্ণ নিয়োগ ON1 এর সাথে রিলেটেড, যেখানে অর্থনীতিতে বেকার শ্রমিকের পরিমাণ হচ্ছে N1N2। তবে ক্লাসিক্যাল মডেলে এই বেকারত্ব থাকবে না, এই বেকারত্বটা স্বয়ংক্রিয়ভাবে দূর হয়ে যাবে। যখনই N1N2 পরিমাণ শ্রমিক থাকবে তখন শ্রমবাজারে আর্থিক মজুরি হ্রাস পাবে, আর আর্থিক মজুরি মানে ডাব্লিউর মানটা যদি হ্রাস পায় তাহলে W/P মানে প্রকৃত মজুরি হ্রাস পেয়ে W/P0 হবে, অর্থাৎ E0 বিন্দুতে পূর্ণ নিয়োগ ON0 নির্ধারিত হবে এবং পূর্ণ নিয়োগ স্তরের উৎপাদন বা প্রকৃত জাতীয় OY0 পাওয়া যাবে। অতএব আমাদের আলোচনা যদি ক্লাসিক্যাল মডেল ভিত্তিক হয় তখন আমরা এটা বলতে পারি অর্থনীতিতে পূর্ণ নিয়োগ স্তরের উৎপাদন বা জাতীয় আয় হচ্ছে OY0। এখন প্রশ্ন হলো এই OY0 উৎপাদন বা প্রকৃত জাতীয় আয়ে দ্রব্যবাজারে ভারসাম্য আছে কিনা। কোথায় ভারসাম্য আছে? দ্রব্যবাজারে ভারসাম্য আছে কিনা। তো এখানে আমি একটা বিষয় একটু বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আমরা বলেছি আমাদের পূর্ণ নিয়োগ স্তরের উৎপাদন ক্লাসিক্যাল মডেলে OY0 মানে Y ইকুয়াল টু কত, OY0 আমরা ধরে নিলাম 1000 কোটি টাকা, অর্থাৎ আমরা 1000 কোটি টাকার দ্রব্য উৎপাদন করেছি। এর অর্থ হচ্ছে অর্থনীতিতে অ্যাগ্রিগেট সাপ্লাই হচ্ছে 1000 কোটি টাকা, অর্থাৎ আমরা সাপ্লাই দিয়েছি কত, 1000 কোটি টাকা। এবং ক্লাসিক্যাল মডেলে এই সাপ্লাইটা খুবই গুরুত্বপূর্ণ। বলা হয়েছে এই সাপ্লাইয়ের সাথে চাহিদাটা অ্যাডজাস্ট করবে, অর্থাৎ চাহিদা অ্যাগ্রিগেট ডিমান্ড এইটা স্বয়ংক্রিয়ভাবে 1000 কোটি টাকা হয়ে যাবে, দ্রব্যবাজারে ভারসাম্য অর্জিত হবে। অর্থাৎ আমরা শ্রমবাজারে ON0 নিয়োগের মাধ্যমে যে পূর্ণ নিয়োগ স্তরের উৎপাদন বা প্রকৃত জাতীয় OY0 মনে করি 1000 কোটি টাকা দ্রব্য আমরা উৎপাদন করেছি, অর্থাৎ আমরা 1000 কোটি টাকার যে সাপ্লাই দিয়েছি, ক্লাসিক্যাল মডেলে বলা হয়েছে অর্থনীতির অ্যাগ্রিগেট ডিমান্ড 1000 কোটি টাকা হবে, অ্যাগ্রিগেট ডিমান্ডটা ওই অ্যাগ্রিগেট সাপ্লাইয়ের সাথে অ্যাডজাস্ট করবে। যদি অ্যাগ্রিগেট সাপ্লাই 1200 কোটি টাকা হতো তাহলে অ্যাগ্রিগেট ডিমান্ড 1200 কোটি হবে,
সাপ্লাই যদি 1500 কোটি টাকা হতো, চাহিদাও কি হবে? 1500 কোটি টাকা হবে। অর্থাৎ সাপ্লাই ক্রিয়েটস ইটস ওন ডিমান্ড, অর্থাৎ সাপ্লাই নিজেই তার চাহিদা সৃষ্টি করে। অর্থাৎ 1000 কোটি টাকা যদি কি হয় আমাদের এগ্রিগেট সাপ্লাই হয়, এগ্রিগেট ডিমান্ড কত হবে? 1000 কোটি টাকা হবে। অর্থাৎ অ্যাগ্রিগেট ডিমান্ডটা স্বয়ংক্রিয়ভাবে সাপ্লাইয়ের সমান হবে। অর্থাৎ ক্লাসিক্যাল মডেলের সাপ্লাইটা হচ্ছে একটা মুখ্য বিষয়। এই জন্য ক্লাসিক্যাল মডেলকে সাপ্লাই সাইড ইকোনমি বলে। অর্থাৎ যোগানের দিক হতে অর্থনীতির ব্যাখ্যা বলা হয়। যাক, তাহলে আমাদের অ্যাগ্রিগেট সাপ্লাই হচ্ছে 1000 কোটি টাকা। এখন অ্যাগ্রিগেট ডিমান্ডও যদি কি হয় 1000 কোটি টাকা হয়, তাহলে দ্রব্যবাজারে ভারসাম্য অর্জিত হবে। তাহলে আমরা বলতে পারি দ্রব্যবাজারে ভারসাম্যের শর্ত হচ্ছে অ্যাগ্রিগেট সাপ্লাই ইকুয়াল টু অ্যাগ্রিগেট ডিমান্ড। অ্যাগ্রিগেট সাপ্লাইয়ের পরিবর্তে আমরা কত বসাতে পারি? ওয়াই বসাতে পারি, মানে প্রকৃত জাতীয় আয় বা উৎপাদন ইকুয়াল টু অ্যাগ্রিগেট ডিমান্ড। এই ওয়াই এর পরিবর্তে আমরা কত বসাবো? এডির পরিবর্তে কত বসাবো? ওয়াই এর পরিবর্তে আমরা সি প্লাস এস বসাতে পারি। ভোগ এবং সঞ্চয় একটি দ্বিঘাত অর্থনীতিতে ওয়াই ইকুয়াল টু সি প্লাস এস, সি প্লাস এস একটা দ্বিঘাত অর্থনীতিতে। কেন সি প্লাস এস একটু ব্যাখ্যা করি। আমাদের ওয়াই তো কত? 1000 কোটি টাকা। মনে করি 1000 কোটি টাকা। এখানে ভোগ ধরেছি, এখানে সঞ্চয় ধরেছি। আবার ভোগ যদি 700 কোটি টাকা হয়, সঞ্চয় কত? 300 কোটি টাকা। 700 আর 300 যোগ করলে 1000, ওয়াই এর সমান। আর ভোগ যদি 800 কোটি টাকা হয়, সঞ্চয় কত? 200 কোটি টাকা। 800 আর 200 যোগ করলে কত? 1000। এর মানে হচ্ছে ওয়াই ইকুয়াল টু কত? সি প্লাস এস। এই জন্য ওয়াই এর জায়গায় সি প্লাস এক্স লিখেছি। অ্যাগ্রিগেট ডিমান্ড একটা দ্বিঘাত অর্থনীতিতে অ্যাগ্রিগেট ডিমান্ডের দুটি উপাদান। প্রথম উপাদানটা হচ্ছে ভোগ। আমরা ভোগের মাধ্যমে আমরা চাহিদা সৃষ্টি করি। আমি 20 টাকা দিয়ে একটা কোল্ড ড্রিঙ্কস, 25 টাকা দিয়ে একটা কোল্ড ড্রিঙ্কস ক্রয় করে ভোগ করলাম। এর মানে আমি বাজারে একটা 25 টাকার ভোগের মাধ্যমে 25 টাকার দ্রব্যের চাহিদা সৃষ্টি করেছি। তাহলে আমরা অর্থনীতিতে যে সামরিকভাবে যে কনজামশন করি, যে ভোগ করি, এই ভোগের মাধ্যমে অর্থনীতিতে দ্রব্যের চাহিদা সৃষ্টি হয় এবং সাধারণত ভোগের মাধ্যমে ভোগ্য দ্রব্যের চাহিদা সৃষ্টি হয়। অতএব অ্যাগ্রিগেট ডিমান্ডের একটা উপাদান হচ্ছে সি। আরেকটা উপাদান আছে দ্বিঘাত অর্থনীতিতে, সেটা হচ্ছে বিনিয়োগ, যাকে আমরা ইনভেস্টমেন্ট বলে থাকি। বিনিয়োগের মাধ্যমে মূলধন দ্রব্যের চাহিদা সৃষ্টি হয়। আবার ইনভেস্টমেন্ট সম্পর্কে যে ক্লাসগুলো ইউটিউবে আছে, সেখানে এটা পড়লে আরো বিস্তারিত জানা যাবে। আমরা যখন পরিবারের সদস্য থাকি, তখন আমরা ভোগের জন্য ব্যয় করি। আর যখন আমরা ফার্মের সদস্য হই, তখন আমরা ফার্মের জন্য মেশিনারি জিনিস, যন্ত্রপাতি, কল কবজা ইত্যাদি ক্রয় করি। এবং ইত্যাদি ক্রয়ের জন্য যে ব্যয় হয়, সেটাকে বলা হয় বিনিয়োগ ব্যয়। আমি যদি আমার ফার্মের জন্য একটা 5 লক্ষ টাকার মেশিন যদি ক্রয় করি, তাহলে আমার বিনিয়োগ হচ্ছে 5 লক্ষ টাকা। এই 5 লক্ষ টাকা বিনিয়োগের মাধ্যমে অর্থনীতিতে একটা 5 লক্ষ টাকা মেশিনের চাহিদা সৃষ্টি হয়। অর্থাৎ বিনিয়োগ মূলধন দ্রব্যের চাহিদা সৃষ্টি করে। এই ভোগ আর বিনিয়োগের মাধ্যমে হচ্ছে অ্যাগ্রিগেট ডিমান্ড। সিসি ক্যান্সেল, সো এস ইকুয়াল টু কত? আই। এর অর্থ হচ্ছে দ্রব্যবাজারে ভারসাম্য অর্জনের আরেকটা শর্ত হচ্ছে সেভিংস ইকুয়াল টু ইনভেস্টমেন্ট। অর্থাৎ অ্যাগ্রিগেট সাপ্লাই ইকুয়াল টু অ্যাগ্রিগেট ডিমান্ড যে কথা, আর সঞ্চয় আর বিনিয়োগ কি একই কথা। সুতরাং আমি বলতে পারি দ্রব্যবাজারে ভারসাম্য অর্জনের শর্ত অ্যাগ্রিগেট সাপ্লাই ইকুয়াল টু অ্যাগ্রিগেট ডিমান্ড অথবা সঞ্চয় ইকুয়াল টু বিনিয়োগ। আমি যখনই সঞ্চয় ইকুয়াল টু বিনিয়োগ বলবো, তখনই বুঝে ফেলতে হবে অর্থনীতিতে অ্যাগ্রিগেট সাপ্লাই ইকুয়াল টু অ্যাগ্রিগেট ডিমান্ড। আমি আবারও বলছি, যখনই আমি দেখাতে পারবো অর্থনীতির সঞ্চয় এবং বিনিয়োগ পরস্পর সমান হয়েছে,
সাথে সাথে ক্লিয়ার হয়ে যাবে যে অর্থনীতিতে অ্যাগ্রিগেট সাপ্লাই এগ্রিগেট ডিমান্ড সামগ্রিক যোগান সামগ্রিক চাহিদা সমান হয়েছে, দ্রব্যবাজারে ভারসাম্য অর্জিত হয়েছে। এখন আমি একটু বোঝাতে চাচ্ছি আরো এই সঞ্চয়ের মিনিংটা কি। মনে করি আমার সঞ্চয় হচ্ছে 300 কোটি টাকা। কত কোটি টাকা? 300 কোটি টাকা। আমরা 1000 কোটি টাকা দ্রব্য উৎপাদন করেছি, ভোগ হচ্ছে 700 কোটি টাকা। আমরা যেহেতু ওয়াই নট 1000 কোটি টাকা দ্রব্য উৎপাদন করেছি, এর মানে কি আমাদের অর্থনীতিতে 1000 কোটি টাকা দ্রব্য আছে, 1000 কোটি টাকার দ্রব্য আছে। এই 1000 কোটি টাকার ভিতরে এই কলম হচ্ছে একটা, এই ডাস্টার হচ্ছে কি একটা, আমি অসংখ্য কলম, অসংখ্য ডাস্টার, অসংখ্য টেলিভিশন, অসংখ্য ফ্রিজ, চাল ডাল তেল লবণ সবকিছু মিলে আমরা 1000 কোটি টাকা দ্রব্য কি করেছি? উৎপাদন করেছি। বিভিন্ন মেশিনারিজ এর ভিতরে কি আছে? যন্ত্রপাতি কালকবজা আছে এই 1000 কোটির ভিতরে। আমরা 700 কোটি টাকা ভোগ করেছি, অর্থাৎ এই 1000 কোটি টাকা থেকে 700 কোটি টাকা কি হয়ে গেছে? ভোগের মাধ্যমে চলে গেছে। তাহলে বাজারে কত কোটি টাকা দ্রব্য আছে? 300 কোটি টাকা দ্রব্য আছে। আবার দেখুন সঞ্চয় কত? 300 কোটি টাকা। এর মানে সঞ্চয় 300 কোটি টাকার অর্থ হচ্ছে বাজারে 300 কোটি টাকা দ্রব্য অবিকৃত আছে। সঞ্চয় 300 কোটি টাকার অর্থ হচ্ছে যে বাজারে 300 কোটি টাকার দ্রব্য অবিকৃত আছে, এবং আমরা ধরে নিতে পারি এই দ্রব্যগুলো হচ্ছে মূলধন দ্রব্য। আমরা ধরে নিতে পারি যে এই দ্রব্যগুলো হচ্ছে মূলধন দ্রব্য, কারণ ভোগের মাধ্যমে সাধারণত ভোগ্য দ্রব্যগুলো নিঃশেষ হয়, বাজারে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে মূলধন দ্রব্য সাধারণত। যদি আমরা 800 কোটি টাকা যদি ভোগ করি, আমাদের সঞ্চয় হচ্ছে 200 কোটি টাকা। আর 800 কোটি টাকা ভোগ করার অর্থ হচ্ছে যে বাজার থেকে 1000 কোটি টাকা দ্রব্যের মধ্যে 800 কোটি টাকা দ্রব্য চলে গেছে, বাজারে রয়ে গেছে কত কোটি টাকা দ্রব্য? 200 কোটি টাকা। অর্থাৎ যারা উৎপাদন করেছে তাদের কাছে 200 কোটি টাকার দ্রব্য পড়ে আছে। আমাদের সঞ্চয় কত? 200 কোটি টাকা। তাহলে 200 কোটি টাকার সঞ্চয় হচ্ছে 200 কোটি টাকা দ্রব্য কি রয়েছে? অবিকৃত রয়েছে। অতএব আমাদেরকে মনে রাখতে হবে সঞ্চয় মানে কি? ওই বছরের ওই অর্থ বছর অবিকৃত দ্রব্যের পরিমাণ তার এগেনস্টে রয়ে গেছে। আমি সিদ্ধান্ত নিলাম একটা কোল্ড ড্রিঙ্কস খাবো 25 টাকা দিয়ে, কিন্তু কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পূর্ব মুহূর্তে আমি সঞ্চয় নিলাম না, আমি 25 টাকা সঞ্চয় করব। যখনই আমি 25 টাকা সঞ্চয়ের সিদ্ধান্ত নিলাম, সাথে সাথে বাজারে আমার মাধ্যমে একটা 25 টাকার কোল্ড ড্রিঙ্কস অবিকৃত থেকে গেল। তাহলে আমরা বলতে পারি যে আমার সঞ্চয় 300 কোটি মানে কি? 300 কোটি টাকা দ্রব্য বাজারে অবিকৃত আছে। সঞ্চয় 500 কোটি টাকা মানে কি? বাজারে 500 কোটি টাকা দ্রব্য অবিকৃত আছে। সঞ্চয় 10,000 কোটি মানে কি? বাজারে 10,000 কোটি টাকার দ্রব্য অবিকৃত আছে। এবং সাধারণত এই অবিকৃত দ্রব্যগুলো হচ্ছে মূলধন দ্রব্য। আর বিনিয়োগের মাধ্যমে সে অবিকৃত দ্রব্যটা কি হয়ে যায়? বিক্রি হয়ে যায়। আমার সঞ্চয় যদি 300 কোটি টাকা যদি হয়, বাজারে 300 কোটি টাকা দ্রব্য অবিকৃত আছে, সাধারণত এগুলো মূলধন দ্রব্য। এবং ফার্ম যদি 300 কোটি টাকা বিনিয়োগ করে ফেলে, অর্থাৎ বিনিয়োগ করা মানে কি? বিনিয়োগের জন্য 300 কোটি টাকা যদি কি করে? ব্যয় করে, তাহলে 300 কোটি টাকার মূলধন দ্রব্য বাজার হতে বিক্রি হয়ে যাবে, বাজারে আর কোনো দ্রব্য থাকবে না। তাহলে অর্থনীতিতে ভারসাম্যের শর্ত হচ্ছে সঞ্চয় আর বিনিয়োগ পরস্পর কি হতে হবে? সমান হতে হবে। এখন আমি একটু বলতে চাচ্ছি, আমার সঞ্চয় হচ্ছে 300 কোটি টাকা, বিনিয়োগ হচ্ছে 200 কোটি টাকা। সেভিংস গ্রেটার দেন ইনভেস্টমেন্ট। দ্য সেভিংস গ্রেটার দেন ইনভেস্টমেন্ট এর মানে কি? অ্যাগ্রিগেট সাপ্লাই গ্রেটার দেন অ্যাগ্রিগেট ডিমান্ড। কারণ সেভিংসটা আসছে কোথা থেকে? এস থেকে, আর আইটা আসছে কোথা থেকে? এডিট থেকে। তাহলে সেভিংস গ্রেটার দেন ইনভেস্টমেন্ট মানে অ্যাগ্রিগেট সাপ্লাই গ্রেটার দেন অ্যাগ্রিগেট ডিমান্ড। যদি আমার সঞ্চয় 300 কোটি, বিনিয়োগ যদি 200 কোটি হয়, তাহলে বাজারে বিনিয়োগ হতে সঞ্চয় কি বেশি? এর অর্থ কি? যে সঞ্চয় 300 কোটি টাকা মানে কি? আমাদের প্রায় 300 কোটি টাকার মূলধন দ্রব্য বাজারে অবিকৃত আছে। বিনিয়োগ হয়েছে 200 কোটি। এই 300 কোটি টাকার মূলধনের দ্রব্যের ভিতরে 200 কোটি টাকা মূলধন দ্রব্য বিনিয়োগের মাধ্যমে নিঃশেষ হয়ে গেছে। তাহলে বাজারে আমার 100 কোটি টাকার, কত কোটি টাকার?
100 কোটি টাকার বাজারে আমার 100 কোটি টাকার মূলধন দ্রব্য কি রয়েছে? অবিকৃত রয়েছে। অর্থাৎ বাজারে আমার 100 কোটি টাকার দ্রব্য অতিরিক্ত আছে। এর মানে অ্যাগ্রিগেট সাপ্লাই, চাহিদা হতে সামগ্রিক যোগানটা কি বেশি। অর্থনীতিতে ভারসাম্য নেই, এই কথাটা বলা যাবে। তাহলে অর্থনীতিতে ভারসাম্য অর্জনের জন্য আমার তখন কি দরকার? আমার দরকার এই সঞ্চয় আর বিনিয়োগের ভিতরে কি সমতা। অর্থাৎ বিনিয়োগ বাড়তে হবে। বিনিয়োগ 200 কোটি টাকা হতে বাড়তে হবে। ক্লাসিক্যাল অর্থনীতিবিদরা বলেছেন এক্ষেত্রে অর্থনীতি কোনো সমস্যা নাই, কারণ ওনারা বিশ্বাস করেন যে সঞ্চয় সুদের হারের উপর নির্ভরশীল, বিনিয়োগও সুদের হারের উপর নির্ভরশীল। এখন দ্রব্যবাজার সম্পর্কে ক্লাসিক্যালদের মূল বক্তব্যটা আমি একটু আলোচনা করছি। ক্লাসিক্যাল অর্থনীতিবিদদের মতে সঞ্চয়, ইট ইজ ফাংশন অফ আই, সুদের হার। সঞ্চয়টা কার উপর নির্ভরশীল? সুদের হারের উপর নির্ভরশীল। এবং ওনাদের মতে সুদের হার যদি বাড়ে তাহলে বর্তমান ভোগের পরিমাণটা কমে যাবে। কেন কমে যাবে? কারণ সুদের হার যদি বৃদ্ধি পায় তাহলে জনগণ মনে করবে যে কিছু টাকার যদি জমানো যায় তাহলে বেশি পরিমাণে সুদ পাওয়া যাবে, যেটা ভবিষ্যতে তাদের জন্য কল্যাণকর হবে। অতএব ভবিষ্যতের দিক বিবেচনা করে, অবসরের সময় বিবেচনা করে, অবসরকালীন সময় সে কিভাবে চলবে, জমানো টাকার প্রয়োজন, সেগুলো সে বিবেচনা করে, যেহেতু টাকা জমালে অতিরিক্ত সুদ পাওয়া যাবে, ভবিষ্যতের জন্য ভালো হবে, এই জন্য সে বর্তমান ভোগ কমিয়ে দেবে। অর্থাৎ সুদের হার বাড়লে বর্তমান ভোগ কমে যাবে, আর বর্তমান ভোগ যদি কমে যায় তাহলে সঞ্চয়ের পরিমাণটা বেড়ে যাবে। অর্থাৎ সুদের হার বাড়লে সঞ্চয় বাড়ে। একইভাবে সুদের হার যদি কমে যায় তাহলে বর্তমান ভোগ বেড়ে যাবে। তখন মানুষ দেখে সঞ্চয় করলে সুদ কম মিলবে, তো ভোগটা বেশি করি, এতে সঞ্চয়ের পরিমাণটা কমে যাবে। তাহলে আমরা ক্যালকুলাস পদ্ধতিতে বলতে পারি DDI of S is greater than 0। সুদের হার বাড়লে সঞ্চয় বাড়ে, সুদের হার কমলে সঞ্চয় কমে। অর্থাৎ সুদের হারের সাথে আমরা সম্পর্ক রেখে যে সঞ্চয় রেখা অঙ্কন করব, একইমুখী সম্পর্ক থাকবে ওই দুইটা রেখার মধ্যে। এখন আমি বিনিয়োগ নিয়ে আলোচনা করব। ক্লাসিক্যাল অর্থনীতিবিদদের মতে বিনিয়োগ এইটাও কার উপর নির্ভর করে? সুদের হার উপর নির্ভরশীল। ইট ইজ ফাংশন অফ আই। এক্ষেত্রে সুদের হার বাড়লে বিনিয়োগের পরিমাণ কমে। কেন সুদের হার বাড়লে বিনিয়োগের পরিমাণ কমে? কারণ সুদের হার বাড়লে যারা বিনিয়োগকারী তাদের ঝুঁকির পরিমাণটা বৃদ্ধি পায়। প্রশ্ন হলো সুদের হার বাড়লে কেন ঝুঁকির পরিমাণটা বৃদ্ধি পাবে? কারণ সুদ কি? সুদ হচ্ছে এমন একটি অর্থ, আপনি ঋণ নিলে আপনার ব্যবসায় লাভ হোক অথবা ক্ষতি হোক, যাই হোক না কেন, আপনাকে নির্দিষ্ট পরিমাণ অর্থ নির্দিষ্ট সময়ে অবশ্যই ফেরত দিতে হবে। এখন সুদের হার যদি 10% হয় আর কোনো বিনিয়োগকারী সে যদি 10 লক্ষ টাকা যদি বিনিয়োগের জন্য কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নেয়, তাহলে 10% এটা হচ্ছে 1 লক্ষ টাকা, তাকে 1 লক্ষ টাকা সুদ পরিশোধ করতে হবে। এখন সুদের হার বৃদ্ধি পেয়ে যদি 20% হয় তাহলে 10 লক্ষ টাকা ঋণ নিলে তাকে 2 লক্ষ টাকা সুদ পরিশোধ করতে হবে। তাহলে সুদের হার বাড়ার সাথে সাথে টোটাল সুদ, মোট সুদের পরিমাণ 1 লক্ষ টাকা থেকে 2 লক্ষ টাকায় চলে গেল। এই যে অতিরিক্ত পরিমাণ টাকা তাকে অবশ্যই পরিশোধ করতে হবে, ব্যবসায় ক্ষতি হোক লাভ হোক যাই হোক না কেন। এতে কিন্তু বিনিয়োগকারীর ঝুঁকির পরিমাণ বেড়ে যায়, তখন সে বিনিয়োগের পরিমাণটা কমিয়ে আনে। এই জন্য আমরা দেখেছি সুদের হার বাড়লে বিনিয়োগের পরিমাণটা কমে, আবার সুদের হার কমলে বিনিয়োগের পরিমাণটা বাড়ে, কারণ ঝুঁকি কমে যাবে, বিনিয়োগ বাড়বে। সো আমরা দেখলাম যে সুদের হারের সাথে বিনিয়োগের যদি আমরা ডিফারেন্সিয়েশন করি
তাহলে সম্পর্ক পাবো স্মলার দেন জিরো, মানে সুদের হার বাড়লে বিনিয়োগ কমে, সুদের হার কমলে বিনিয়োগ বাড়ে। অতএব সুদের হারের সাথে সম্পর্ক রেখে আমরা যে বিনিয়োগ রেখা অঙ্কন করব, সে রেখাটা দুইটার ভিতরে অবশ্যই বিপরীত সম্পর্ক দেখাতে হবে। এখন আমরা একটু ভালো করে ক্লাসিক্যাল মডেলটা বুঝবো, দ্রব্যবাজার, বিশেষ করে কোনটা দ্রব্যবাজারটা বুঝবো আমাদের এই আলোচনা থেকে। সঞ্চয় এটা সুদের হারের উপর নির্ভরশীল, ইট ইজ গ্রেটার দেন বিনিয়োগ, এইটাও সুদের হারের উপর নির্ভরশীল। যেহেতু ইনভেস্টমেন্ট হতে সঞ্চয়টা বেশি, এর মানে কি এগ্রিগেট সাপ্লাই গ্রেটার দেন এগ্রিগেট ডিমান্ড। অর্থাৎ বাজারে কি রয়েছে, অতিরিক্ত যোগান রয়েছে, যেটা আমি আগে বলেছি, অতিরিক্ত যোগান রয়েছে, মানে বাজারে দ্রব্যবাজারে ভারসাম্য নাই। ক্লাসিক্যালদের মতে সুদের হার নমনীয়, অর্থাৎ সুদের হার নিম্ন দিকে নমনীয়, সুদের হার ইচ্ছে মতো হ্রাস করা যায়, এবং এই সুদের হার হ্রাসের মাধ্যমে দ্রব্যবাজারে যে অভারসাম্য আছে সে অভারসাম্য দূর করে ভারসাম্য অর্জন করা সম্ভব হবে। সেটা কিভাবে আমি দেখাচ্ছি। যে কোনো বিনিয়োগ হতে কে বেশি, সঞ্চয় বেশি। মনে করি সঞ্চয় 500 কোটি, বিনিয়োগ 300 কোটি। 300 কোটি যেহেতু সঞ্চয় বড়, কত দিলাম, 500 কোটি। তাহলে সঞ্চয় 500 কোটি, আর্থিক প্রতিষ্ঠানের কাছে 500 কোটি টাকা জমা আছে, কিন্তু 300 কোটি টাকা চলে গেল বিনিয়োগে। আর্থিক প্রতিষ্ঠানে আরো 200 কোটি টাকা অলস পড়ে থাকবে, অলস পড়ে থাকবে, আইডিয়াল মানি 200 কোটি টাকা। তখন আর্থিক প্রতিষ্ঠানগুলো সুদের হার কমিয়ে দেবে। কাকে কমিয়ে দেবে? সুদের হার কমিয়ে দেবে। যখনই সুদের হার কমিয়ে দেবে আমরা জানি এই সঞ্চয়ের পরিমাণটা কমবে, আর সুদের হার কমিয়ে দিলে বিনিয়োগের পরিমাণটা বাড়ে। এটা আমরা আগে আলোচনা করেছি। সুদের হারের সাথে সঞ্চয় একমুখী, বিনিয়োগের বিপরীতমুখী সম্পর্ক। সঞ্চয় কমবে, মনে করি এটা কমে 400 কোটি হলো, আর বিনিয়োগ বাড়লো, বেড়ে কত হলো, 400 কোটি টাকা হলো। অর্থাৎ সঞ্চয় আর বিনিয়োগ পরস্পর কি হয়ে গেল, সমান হয়ে গেল। দ্রব্যবাজারে কি হলো, ভারসাম্য অর্জিত হলো। তাহলে আমরা দেখলাম যদি কোনো কারণে যদি দ্রব্যবাজারে যদি ভারসাম্য অর্জিত না হয়, তাহলে সুদের হারে নিম্ন দিকে নমনীয়তার মাধ্যমে, অর্থাৎ সুদের হার হ্রাসের মাধ্যমে, বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে, আবার সঞ্চয় এবং বিনিয়োগের সমতার মাধ্যমে ক্লাসিক্যাল মডেলে দ্রব্যবাজারে ভারসাম্য অর্জিত হয়। এখন আমরা এখান থেকে দ্রব্যবাজারের যে চিত্র আছে, এই চিত্রটা এখন আমরা বাম দিকে প্লাস করব। এই চিত্র পেয়েছে গত ক্লাসে, গত ক্লাসের সাথে আজকের এই চিত্রটা যোগ করলাম। এখন বাম দিকে আমি সঞ্চয় বিনিয়োগের চিত্রটা কি করব, যোগ করব। তবে এর আগে যেহেতু ক্লাসিক্যাল মডেলে পূর্ণ নিয়োগের কথা বলা হয়েছে, এই জন্য আমি আর এই অপূর্ণ নিয়োগটা কি করছি, এটা আমি মুছে ফেলছি। যেখানে N1 N2 কি ছিল, বেকারত্ব, আমি যেটা আগে বুঝিয়েছিলাম, এটা একটু মুছে ফেললাম। আমাদের শ্রমবাজারে নিয়োগের মাধ্যমে উৎপাদন নির্ধারিত হচ্ছে অ এন্ড নট। আমরা এখানে চিত্রটা একটু উল্টা চিত্র হয়ে যাচ্ছে। আমরা ভূমি অক্ষে সুদের হার ধরেছি এই চিত্রে, আর লম্ব অক্ষে আয়, জাতীয় আয় বা উৎপাদন এবং ভোগ ধরেছি, সঞ্চয় ধরেছি, আয় বা ধরেছি, ভোগও ধরেছি, সঞ্চয় ধরেছি, আর ভূমি অক্ষের সুদের হার। আর নিচের চিত্রে এই সুদের হারটা ভূমি অক্ষে ধরেছি, আর লম্ব অক্ষে ধরেছি সঞ্চয় আর কি,
বিনিয়োগ কোথায় ধরেছি? লম্বকে ধরেছি। আমরা দেখেছি যে আমাদের পূর্ণনিয়োগ ON নটে আমাদের পূর্ণনিয়োগ স্তরে জাতীয় আয় OY নট বা উৎপাদন OY নট নির্ধারিত হয়েছে। এই যে কত নির্ধারিত হয়েছে? OY নট। এই যে একটা বার দিয়ে দিলাম। কেন বার দিলাম? মনে করি সুদের হার I1, আমার জাতীয় কত? OY নট। এই যে সুদের হার কত? I2, আমার জাতীয় কত? OY নট। এই যে মানে কতটুকু? এতটুকু। আমার সুদের হার কত? OY3, জাতীয় কত? এতটুকু, মানে কতটুকু? OY নট। কারণ এটা নির্ধারিত হয়েছে কোথায়? এই প্রকৃত জাতীয় আয় শ্রমবাজারে নিয়োগের মাধ্যমে উৎপাদনের দ্বারা। এই জন্য আমি এটা বার দিয়ে দিলাম। এখন আসেন, মনে করি এটা হচ্ছে মনে করি এই রেখাটা হচ্ছে ভোগ রেখা, যেটা আমরা সুদের হারের সাথে সম্পর্ক দেখিয়েছি। কোন রেখা? ভোগ রেখা, যেটা কার সাথে সম্পর্ক দেখিয়েছি? সুদের হারের সাথে। আমি রেখাটা এইভাবে আঁকলাম। প্রশ্ন হলো রেখাটা এইভাবে আঁকা ঠিক হয়েছে কিনা। হ্যাঁ, আমরা এর আগে আলোচনা করেছি সুদের হার বৃদ্ধি পেলে ভোগের পরিমাণ হ্রাস পায়। যদি এই রেখাটা সুদের হার বৃদ্ধি পেলে ভোগের পরিমাণ হ্রাস পায় দেখাতে পারে, তা রেখা অঙ্কন করাটা সঠিক হয়েছে। আমরা দেখি সুদের হার OI1, ভোগ কতটুকু? এতটুকু। সুদের হার OI2, ভোগ কতটুকু? এখান থেকে এতটুকু। সুদের হার OI3, ভোগ কতটুকু? এখান থেকে এতটুকু। এর মানে কি হচ্ছে? সুদের হার বৃদ্ধি পেলে ভোগের পরিমাণটা হ্রাস পাচ্ছে। আমি আবার বলছি, সুদের হার OI1, ভোগ কতটুকু? এই যে ভোগ রেখা অনুযায়ী এখান থেকে এতটুকু। আবার সুদের হার OI2, ভোগ কতটুকু? এতটুকু। ভোগ কমে গেল না? আবার সুদের হার OI3, ভোগ কতটুকু? অর্থাৎ সুদের হার বাড়ার সাথে সাথে ভোগের পরিমাণটা কি হয়ে গেছে? কমে গেছে। রেখা অঙ্কন করাটা কি হয়েছে? ঠিক হয়েছে। এখন আমরা একটা জিনিস দেখি, OI2 সুদের হারে জাতীয় আয় কতটুকু? এই যে OY নট, OY নট। এখন আমাদের OI2 সুদের হারে আমাদের OI2 সুদের হারে আমাদের ভোগের পরিমাণ কত? G2I2, ভোগ রেখা অনুযায়ী G2I2, জাতীয় আয় কত? OY নট। আয় আর ভোগ পরস্পর কি সমান? আবার বলছি, OI2 সুদের হারে ভোগ কত? G2I2, আয় কত? OY নট। আয় ভোগ সমান, অতএব সঞ্চয় কত? 0। তাহলে OI2 সুদের হারে সঞ্চয় কত? 0। সঞ্চয় রেখাটা অবশ্যই কোন বিন্দু দিয়ে যাবে? এই বিন্দু দিয়ে যাবে। এই যে লম্বকে সঞ্চয় ধরেছি না, তাহলে OI2 সুদের হারে যেহেতু সঞ্চয় 0, তাহলে সঞ্চয় রেখাটা ভূমি অক্ষকে এই বিন্দুতে ছেদ করবে। কারণ এর উপর দিয়ে যদি যায় তাহলে সঞ্চয় প্লাস হয়ে যাবে, নিচের দিকে গেলে সঞ্চয় কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। সঞ্চয় I2 বিন্দু দিয়ে যাবে। আচ্ছা, OI1 সুদের হারে ভোগ এতটুকু আর জাতীয় এতটুকু, অর্থাৎ জাতীয় মানে কত? OY নট। এটার চেয়ে কে বেশি? ভোগ বেশি। আয় থেকে যদি ভোগ যদি কি হয়? বেশি হয়, সঞ্চয় ঋণাত্মক হয় আয় থেকে ভোগ বেশি হলে। OI1 সুদের হারে এই এতটুকু হচ্ছে ভোগ আর এতটুকু আয়, OY নট। আয়ের চেয়ে কে বেশি? ভোগ বেশি। এই যে এই আঙ্গুল থেকে এতটুকু হচ্ছে আয়, আর ভোগ তার চেয়ে কি বেশি। অর্থাৎ আয় যদি মনে করলাম 1000 আর ভোগ হচ্ছে কত? 1100। ভোগ আয়ের চেয়ে অতিরিক্ত 100 বেশি, এবারে সঞ্চয় কি হয়ে যাবে? আয়ের চেয়ে ভোগ বেশি হলে সঞ্চয় ঋণাত্মক হবে, আর সঞ্চয় ঋণাত্মক হলে তখন আমরা কি করব?
আমরা ঠিক এতটুকু সঞ্চয় ঋণাত্মক, আমরা এতটুকু নিচের দিকে নামবো। আবার OI3 সুদের হারে ভোগ হচ্ছে এতটুকু, আর আয় এতটুকু, OI0 মানে এতটুকু, আর ভোগ এতটুকু। অর্থাৎ আয় হচ্ছে আমাদের 1000 কোটি টাকা, আর ভোগ হচ্ছে কত মনে করি 700 কোটি টাকা। তাহলে এতটুকু কি সঞ্চয় না? সঞ্চয় 300 কোটি টাকা, আমি কেটে দিলাম এখান থেকে, ঠিক সেম জায়গা, এই 300 কোটি আবার এখান থেকে কেটে নিলাম। এখন এই বিন্দুগুলো আমি কি করি? যোগ করি। যোগ করলে আমি যে রেখাটা পেয়েছি এটা হচ্ছে সঞ্চয় রেখা। কার উপর নির্ভরশীল? সুদের হারের উপর কি নির্ভরশীল। আমি লক্ষ্য করি আমরা OI2 সুদের হারে সঞ্চয় 0, OI3 সুদের হারে সঞ্চয় এতটুকু, মানে সুদের হার বাড়ার সাথে সাথে সঞ্চয় কি হয়েছে? বেড়েছে। আমরা সঞ্চয় রেখাটা পেয়ে গেলাম। ডট 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 ডট। নিচের চিত্রে আবার সঞ্চয় রেখাটা অঙ্কন করব। I2 সুদের হারে সঞ্চয় 0, বা এই ঠিক এই রেখার সমান্তরাল করে আমরা সঞ্চয় রেখা অঙ্কন করেছি, যেটা কার উপর নির্ভরশীল? সুদের হারের উপর নির্ভরশীল। এবং I2 সুদের হারে, কোন সুদের হারে? OI2 সুদের হারে সঞ্চয় 0। কেন? OI2 সুদের হারে ভোগ এবং জাতীয় সমান, সঞ্চয়টা কি 0, এই জন্য IT বিন্দুতে সঞ্চয় রেখাটা গিয়েছে। এরপর দেখেন যে যত সুদের হার বাড়বে সঞ্চয় বাড়বে, সঞ্চয় বাড়বে, সঞ্চয় বাড়বে, সঞ্চয় বাড়বে। আমরা দেখেছি যতই এরপর OI2 থেকে কি হবে? সুদের হার বাড়বে, সঞ্চয় কি হবে? বাড়বে। এই যে এখান থেকে যে সুদের হার, এই যে ভূমিয়ককে সুদের হার ধরেছি, তাহলে এদিকে গেলে সুদের হার বাড়বে না? এই যে এখানে সুদের হার গেলে সঞ্চয় এতটুকু, আর একটু সুদের হার বাড়লে সঞ্চয় আরো বাড়ছে, আরো বাড়লে সঞ্চয় আরো বাড়ছে, কারণ সঞ্চয়টা কোথায় ধরেছি? লম্ব অক্ষে। এখন আসি আমরা বিনিয়োগ রেখা অঙ্কন করব। আমরা বিনিয়োগ রেখা এমনভাবে অঙ্কন করতে হবে যাতে সুদের হার বাড়লে বিনিয়োগ হ্রাস পায়। মনে করি এক্ষেত্রে রেখাটা হচ্ছে কোনটা? এইটা। আমরা লক্ষ্য করি যে OI2 সুদের হারে বিনিয়োগ এতটুকু, পরের সুদের হার যদি বাড়ে বিনিয়োগ কি হচ্ছে? কমছে। OI2 সুদের হারে বিনিয়োগ এতটুকু, এখান থেকে এতটুকু, সুদের হার বাড়লে বিনিয়োগ কি হচ্ছে? কমছে। আরো বাড়লে বিনিয়োগ কি হচ্ছে? কমছে। তাহলে সুদের হার বাড়লে কি হচ্ছে? বিনিয়োগ কমছে। অতএব এটা হচ্ছে বিনিয়োগ রেখা, যেটা কার উপর নির্ভরশীল? সুদের হারের উপর নির্ভরশীল। এখন সঞ্চয় বিনিয়োগ রেখা পরস্পর H0 বিন্দুতে ছেদ করেছে। কোথায় ছেদ করেছে? সঞ্চয় এবং বিনিয়োগ রেখা পরস্পর H0 বিন্দুতে ছেদ করেছে, যেখানে ভারসাম্য সুদের হার হচ্ছে কত? I0। ভারসাম্য সুদের হার হচ্ছে কত? I0। কেন? সঞ্চয় বিনিয়োগ রেখা H0 বিন্দুতে ছেদ করেছে। আমি ভুল বলেছি, ভারসাম্য সুদের হার হচ্ছে I0। এই OI0 সুদের হারে সঞ্চয় রেখা অনুযায়ী সঞ্চয় H0 I0। আমি আবার বলছি, OI0 সুদের হারে সঞ্চয় রেখা অনুযায়ী সঞ্চয় কত? H0 I0। আর বিনিয়োগ রেখা অনুযায়ী বিনিয়োগ কত? H0 I0। আবার বলছি, OI0 সুদের হারে সঞ্চয় রেখা অনুযায়ী সঞ্চয় H0 I0, বিনিয়োগ রেখা অনুযায়ী বিনিয়োগ H0 I0। মানে সঞ্চয় আর বিনিয়োগ সমান কোন বিন্দুতে? H বিন্দুতে। অর্থাৎ H বিন্দুতে সঞ্চয় ধরি S0 সমান কত? I0। সঞ্চয় বিনিয়োগ সমান, অর্থাৎ দ্রব্যবাজারে ভারসাম্য অর্জিত হয়েছে। কোথায় ভারসাম্য অর্জিত হয়েছে? দ্রব্যবাজারে ভারসাম্য অর্জিত হয়েছে। যদি আমার সুদের হারটা যদি I3 হতো, কত হতো? I3। যদি আমার সুদের হারটা যদি কত হতো? OI3, তাহলে OI3 সুদের হারে আমার সঞ্চয় কত? H1I3। H1I3। আমি বারবার বলেছি, আমি কিন্তু এই নিচের চিত্রে লম্বককে সঞ্চয় ধরেছি, বিনিয়োগ ধরেছি। আমাকে সঞ্চয় বের করতে হবে সঞ্চয় রেখা অনুযায়ী। এটা হচ্ছে আমার সঞ্চয় রেখা, লম্বককে সঞ্চয় ধরেছি। OI3 সুদের হারে সঞ্চয় হচ্ছে কত? H1I3।
এবং O(I3) সুদের হারে আমার বিনিয়োগ রেখা অনুযায়ী, এই যে বিনিয়োগ রেখা অনুযায়ী বিনিয়োগ কত, H2I3 এখানে সঞ্চয় গ্রেটার দেন কি ইনভেস্টমেন্ট। চিত্র তো স্পষ্ট, বিনিয়োগ থেকে কে বড়, সঞ্চয় বড়। এই যে বিনিয়োগ থেকে কে বড়, সঞ্চয় বড়। এই যে এতটুকু বিনিয়োগ আর এখান থেকে এতটুকু হচ্ছে কি সঞ্চয়। সঞ্চয় যদি কি হয়, বেশি হয়, তাহলে আমরা কি জানি সুদের হারটা কি হয়, হ্রাস পায়। কে হ্রাস পায়, সুদের হার হ্রাস পাবে। তাহলে O(I3) যদি সুদের হার হ্রাস পায় তাহলে সে কোন দিকে চলে যাবে, ডান দিকে। কারণ এই এদিকে আসলে বাড়ে, ডানে গেলে কি কমে। O(I3) সুদের হারে আমরা দেখেছি বিনিয়োগ হতে সঞ্চয় বেশি, সুদের হার হ্রাস পাবে। হ্রাস পেয়ে সে কোথায় চলে যাবে, হ্রাস পেয়ে সে এই I0 চলে যাবে। কোথায় চলে যাবে, সবার I0 চলে যাবে। অর্থাৎ এই I0 হচ্ছে ভারসাম্য সুদের হার এবং সঞ্চয় হচ্ছে ভারসাম্য S0, বিনিয়োগ কত I0। দ্রব্যবাজারে ভারসাম্য অর্জিত হয়েছে। তাহলে আমরা আজকে যে ক্লাসিক্যাল মডেলটা আলোচনা করেছি, এই ক্লাসিক্যাল মডেলে আমরা শ্রমবাজার আলোচনা করেছি এবং দ্রব্যবাজার আলোচনা করেছি। শ্রমবাজারে আমরা দেখিয়েছি শ্রমের চাহিদা এবং শ্রমের যোগান প্রকৃত মজুরির উপর নির্ভরশীল। প্রকৃত মজুরির উপর নির্ভরশীল, এটা আমরা দেখিয়েছি। এবং যদি কোনো কারণে যদি অর্থনীতিতে বেকারত্ব থাকে তাহলে আর্থিক মজুরি হ্রাস পাবে, এতে প্রকৃত মজুরি হ্রাস পাবে। প্রকৃত মজুরি হ্রাস পেলে শ্রমের চাহিদা বাড়বে, বেকারত্ব দূর হবে, অর্থনীতি পুনর্নিয়োগ অর্জিত হবে এবং অর্থনীতি পুনর্নিয়োগের সাথে সম্পর্কিত আমরা জাতীয় আয় কত পেয়েছি বা উৎপাদন O(Y0) পেয়েছি। এবং এই O(Y0) উৎপাদনে দ্রব্যবাজারে আমরা সঞ্চয় বিনিয়োগের সমতার মাধ্যমে দ্রব্যবাজারে ভারসাম্য অর্জিত হয়েছে। যদি কোনো কারণে সঞ্চয় বিনিয়োগের মধ্যে যদি সমতা না থাকে, সঞ্চয় যদি বেশি হয়, তখন ক্লাসিক্যাল অর্থনীতিবিদদের বক্তব্য হচ্ছে সুদের হার নিম্ন দিকে নমনীয়, সুদের হার হ্রাস পাবে। আর সুদের হার হ্রাস পাওয়ার সাথে সাথে তখন বিনিয়োগের পরিমাণটা কি হয়, বাড়বে। আর বিনিয়োগের পরিমাণ বাড়ার অর্থ হচ্ছে যে মূলধন দ্রব্যের চাহিদা বৃদ্ধির মাধ্যমে মূলধন দ্রব্যের বিক্রি বাড়বে। ফলে একসময় সঞ্চয় এবং বিনিয়োগের ভিতরে কি হবে, সমতা অর্জিত হবে এবং দ্রব্যবাজারে ভারসাম্য অর্জিত হবে। আমরা ক্লাসিক্যাল মডেলটা পূর্ণাঙ্গভাবে আলোচনা করতে হলে আমাদেরকে অর্থবাজার নিয়ে আলোচনা করতে হবে। আমরা যখন অর্থবাজার সংক্রান্ত যখন আমরা ক্লাসিক্যালদের বক্তব্যটা আমরা আলোচনা করব, সে আলোচনা করে আমরা দেখাবো কিভাবে দাম স্তর নির্ধারিত হয়, কিভাবে আর্থিক মজুরি নির্ধারিত হয়, সেটা আমরা দেখাবো। তখন আমাদেরকে ডান পাশে এই 1টা 2টা 3টা 4টা চিত্র আছে, ডান পাশে আরো 2টা চিত্র কি হবে, আরো 2টা চিত্র যোগ হবে। তখন আমাদের ক্লাসিক্যাল মডেলের আলোচনাটা শেষ হবে। যদি আমাদেরকে বলে ক্লাসিক্যাল আয় এবং নিয়োগ তত্ত্বটি আলোচনা করো, সেক্ষেত্রে আমরা 1 2 3 4টা চিত্র দিয়ে যদি আলোচনা করি, নাম্বার পাওয়া যাবে, তবে সেটা পূর্ণাঙ্গ আলোচনা হবে না। কিছু নাম্বার অবশ্যই এখানে কাটা যাবে। কেন, আমরা এই 4টা চিত্র দিয়ে যদি আলোচনা করি তাহলে আমরা শ্রমবাজার এবং দ্রব্যবাজার নিয়ে কি করেছি, আলোচনা করেছি। কিন্তু ক্লাসিক্যালদের যে আরেকটা বক্তব্য যে অর্থবাজার, সেই অর্থবাজার নিয়ে কিন্তু আমরা আলোচনা করি নাই। ফলে আমাদের আলোচনাটা অপূর্ণাঙ্গ থেকে যাবে, অপূর্ণাঙ্গ হবে, পূর্ণাঙ্গ আলোচনা কি হবে না। অতএব ক্লাসিক্যাল মডেল যদি আমরা পূর্ণাঙ্গভাবে যদি আলোচনা করতে চাই, তাহলে আমরা দ্রব্যবাজার নিয়ে আলোচনা করতে হবে, শ্রমবাজার নিয়ে আলোচনা করতে হবে এবং অর্থবাজার নিয়ে আলোচনা করতে হবে। এই 3টা বাজারের সমন্বয় হচ্ছে ক্লাসিক্যাল মডেল। আমরা গত ক্লাসের আলোচনা এবং আজকের আলোচনা হতে আমরা ক্লাসিক্যাল মডেল সম্পর্কে যে ধারণা পেয়েছি, সেটা হচ্ছে এটা হচ্ছে একটা সাপ্লাই সাইড ইকোনমি, অর্থাৎ এখানে যোগানের দিকটাকে গুরুত্ব দেওয়া হয়েছে এবং এখানে লেবার মার্কেটে বলা হয়েছে, অর্থাৎ শ্রমবাজারে বলা হয়েছে
শ্রমের চাহিদা এবং যোগান প্রকৃত মজুরির উপর নির্ভরশীল। এবং এখানে বলা হয়েছে আর্থিক মজুরি নিম্ন দিকে নমনীয়, অর্থাৎ আর্থিক মজুরি ইচ্ছে মতো হ্রাস করে প্রকৃত মজুরি হ্রাসের মাধ্যমে শ্রমের চাহিদাটা বাড়ানো যায়, নিয়োগ বাড়ানো যায়। অর্থাৎ এখানে পণ্য নিয়োগ পর্যন্ত ইচ্ছে মতো যোগান কি দেওয়া যাবে, সাপ্লাই দেওয়া যাবে। আবার আপনি যা সাপ্লাই দেবো, যা উৎপাদন করব, দ্রব্যবাজারে স্বয়ংক্রিয়ভাবে ভারসাম্য অর্জিত হবে সামগ্রিক চাহিদা এবং যোগানের মাধ্যমে বা সঞ্চয় বিনিয়োগের সমতার মাধ্যমে। এক্ষেত্রে যদি চাহিদার যদি কোনো ঘাটতি থাকে, তাহলে সেই ঘাটতিটা পূরণ হয়ে যাবে দ্রব্যবাজারের সুদের হারের নমনীয়তার মাধ্যমে। কারণ ক্লাসিক্যাল মডেলে বলা হয়েছে সঞ্চয় বিনিয়োগ সুদের হারের উপর নির্ভরশীল। যখনই সঞ্চয় বেশি হবে, বিনিয়োগ কম হবে, অর্থাৎ বিনিয়োগ কম হওয়ার কারণে মূলধন দ্রব্যের চাহিদা যখন কম হবে, তখন সুদের হার হ্রাসের মাধ্যমে বিনিয়োগ বাড়ার মাধ্যমে মূলধন দ্রব্যের চাহিদা বাড়বে। ফলে চাহিদা এবং যোগানের মধ্যে সমতা হবে, অর্থাৎ সঞ্চয় বিনিয়োগের মধ্যে সমতা হবে, অর্থাৎ দ্রব্যবাজারে ভারসাম্য অর্জিত হবে। এই হচ্ছে গত ক্লাস এবং আজকের ক্লাসের সামারি। আগামী ক্লাসে আমরা অর্থবাজার নিয়ে আলোচনা করব। আগামী ক্লাসে আসার আগ পর্যন্ত সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।